আসসালামু আলাইকুম। আমি স্কিলর থেকে সাইফুল্লাহ সাইফ বলছি। আজকে একটা বিশেষ টপিক নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। সে টপিকটা হচ্ছে আমি খুব কমন একটা প্রশ্ন শুনি সবার কাছ থেকে, যেমন আমার ওয়েবসাইটের কনটেন্ট কেন র‍্যাংক করে না? সবকিছুই তো আমি ঠিকঠাক মতো করছি। কিন্তু আমি কেন আমার ওয়েবসাইটের কনটেন্টকে র‍্যাংক করাতে পারি না? আরেকটা সমস্যা হচ্ছে, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাই, তখন খুব কমন একটা টার্ম বারবার শুনি। সেই টার্মটা হচ্ছে ওয়েবসাইট অথরিটি। যখন আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করতে যাই, তখনও খুব কমন একটা টার্ম শুনি, ওয়েবসাইট অথরিটি। ইনফ্যাক্ট আমরা যখন লিঙ্ক বিল্ডিং করতে যাই, তখনও আমরা এমন ওয়েবসাইট খুঁজি যেই ওয়েবসাইটগুলো অথরিটি সম্পন্ন। এই যে অথরিটি জিনিসটা আসলে কি? আমি এই ভিডিওতে আপনাদেরকে খুব ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব যে একটা ওয়েবসাইটকে কখন আমরা অথরিটি সম্পন্ন ওয়েবসাইট বলি, বা ওয়েবসাইট অথরিটি কি, অথরিটি সম্পন্ন ওয়েবসাইট মানে কি, ডোমেইন অথরিটি কি, এবং একটা ওয়েবসাইটের কিভাবে অথরিটি গেইন করা যায়, কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের অথরিটি বাড়াতে পারেন বা ডোমেইন অথরিটি বাড়াতে পারেন, সেই জিনিসগুলো নিয়েই এই সম্পূর্ণ ভিডিও। সো অথরিটি মানে হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রেংথ, মানে একটা ওয়েবসাইটের শক্তি, পাওয়ার। সো আমরা যদি বাস্তব জীবনে একটু চিন্তা করি, দুইজন মানুষ ধরেন বক্সিং করছে। এখন এখানে একজন মানুষ যদি খুব দুর্বল হয়, আরেকজন মানুষ যদি খুব সুন্দর বডি বিল্ডার হয়, এটা অনুমান করাই যায় যে এই দুর্বল মানুষটা এই বডি বিল্ডার এর মতো এই মানুষটার সাথে আসলে কোনোভাবেই কম্পিটিশনে পারবে না। সেমভাবে খুব দুর্বল মানের একটা ওয়েবসাইট হয়, আর একটা ওয়েবসাইট যদি খুবই শক্তিশালী মানের ওয়েবসাইট হয়, তাহলে ব্যাপারটা এরকম একটা আনফেয়ার গেম হয়। দুর্বল ওয়েবসাইটগুলো কখনো শক্তিশালী ওয়েবসাইটগুলোর সাথে র্যাঙ্কিংয়ে আসতে পারে না, এবং র্যাঙ্কিংয়ে বরাবরই দুর্বল ওয়েবসাইটগুলো পেছনে পড়ে থাকে, এবং শক্তিশালী ওয়েবসাইটগুলো তুলনামূলকভাবে কম কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট নিয়েও একটা খুব ভালো অ্যাডভান্টেজ পায়। আমরা যদি একটা দুর্বল ওয়েবসাইট এবং একটা সবল ওয়েবসাইট, দুইটা ওয়েবসাইটেরই যদি একই ধরনের কন্টেন্ট হয়, একই মানের কন্টেন্ট হয়, কিন্তু দেখা যায় যে বরাবরই শক্তিশালী যে ওয়েবসাইটটা সেটা উইনার হয়। এই যে আমি এখানেই বলছি শক্তিশালী কথাটা, এই শক্তিশালী ব্যাপারটাই হচ্ছে একটা ওয়েবসাইটের ক্ষেত্রে অথরিটি। একটা ওয়েবসাইট কত বেশি শক্তিশালী, এটাকে আমরা বলছি এই ওয়েবসাইটের অথরিটি কত, অথরিটি সম্পন্ন ওয়েবসাইট। সো আশা করি ওয়েবসাইটের অথরিটি এই ব্যাপারটা কি আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। সো এখানে একটা আমি গ্রাফ দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য যে এই অথরিটি স্কোরটা আসলে কিভাবে মেজার হয়। অথরিটি স্কোরটা আসলে এক একটা টুলের মাধ্যমে আমরা এক একভাবে পাই। যেমন মজ আছে, এইচরেপস আছে, এসিএমরাশ আছে, উবার সাজেস্ট আছে, ম্যাজেস্টিক আছে, এরকম বিভিন্ন টুল এক একটা ওয়েবসাইটের অথরিটি স্কোরকে এক একভাবে স্কোরিং করে। কিন্তু মোরলেস সবাই এটাকে নাম্বারে প্রকাশ করে, যেটাকে 0 থেকে 100 এর মধ্যে স্কোরিং করে। তার মানে যে সমস্ত ওয়েবসাইটের স্কোর 0 এর দিকে থাকবে সেগুলো হচ্ছে দুর্বল ওয়েবসাইট, আর যে সমস্ত ওয়েবসাইটের স্কোর 100 এর দিকে থাকবে সেগুলো খুবই শক্তিশালী মানের ওয়েবসাইট। তাহলে গুগল কি আসলে এরকম কোনো স্কোর ফলো করে কিনা? ইয়েস, গুগলও ফলো করে, কিন্তু গুগলেরটা ইন্টারনাল। গুগল যেভাবে এই একটা ওয়েবসাইটকে অথরিটি সম্পন্ন ওয়েবসাইট হিসেবে কাউন্ট করে এবং প্রায়োরিটি দেয় র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, সেই জিনিসগুলোকে কাউন্ট করেই বিভিন্ন ধরনের এসইও রিলেটেড ওয়েবসাইটগুলো তাদের অথরিটি স্কোরটা তৈরি করে। সো যে সমস্ত ওয়েবসাইটের অথরিটি স্কোর কম, তাদের ক্ষেত্রে কি প্রবলেম হয়? নম্বর 1 হচ্ছে তারা র্যাঙ্কিংয়ে খুব ভালো করতে পারে না। নম্বর 2 হচ্ছে ইন্ডাস্ট্রির রেলেভেন্সি ওদের খুব কম থাকে। আর যে সমস্ত ওয়েবসাইটের অথরিটি স্কোর অনেক বেশি থাকে, সেগুলো র্যাঙ্কিংয়ে খুবই ভালো করে। তুলনামূলকভাবে অল্প পরিমাণ কন্টেন্ট নিয়েও তারা সার্চ ইঞ্জিনে প্রচণ্ড ভালো করে। কারণ কি? কারণ তারা অথরিটি সম্পন্ন ওয়েবসাইট। এই ধরনের ওয়েবসাইটগুলোর ইন্ডাস্ট্রি রেলেভেন্সি খুব ভালো থাকে। এক একটা এসইও অ্যানালাইসিস টুল ওয়েবসাইট অথরিটিকে এক একভাবে স্কেলিং করে, কিন্তু মোরলেস যেটা আগেই বলেছি 0 থেকে 100 এর মধ্যে এটাকে কাউন্ট করে সবাই। সো আমরা কোন ওয়েবসাইটগুলোকে লো অথরিটি সম্পন্ন ওয়েবসাইট এবং কোন ওয়েবসাইটকে খুবই হাইলি অথরিটি সম্পন্ন ওয়েবসাইট বা খুবই স্ট্রং মানের ওয়েবসাইট বলবো, এখানে গ্রাফের মাধ্যমে বুঝতে পারছেন। যে সমস্ত ওয়েবসাইটের অথরিটি লেভেল 0 থেকে 15, সেগুলো হচ্ছে খুবই দুর্বল মানের ওয়েবসাইট। মানে এই ধরনের ওয়েবসাইটগুলোকে খুব সহজে আউটর্যাঙ্ক করা যায়। ইনফ্যাক্ট আমরা যদি এই ধরনের কোনো কম্পিটিটর পাই, তাদেরকেও আমরা খুব সহজে
সরিয়ে তাদের জায়গাগুলো আমরা দখল করতে পারবো। কারণ তাদের অথরিটি লেভেলটা খুব ভালো না। সো 0 থেকে 15 এই জায়গার মধ্যে অথরিটি স্কোর যে সমস্ত ওয়েবসাইটের থাকে সেগুলোকে আমরা ভেরি লো অথরিটি সম্পন্ন ওয়েবসাইট বলি। এর পরের রেঞ্জটা হচ্ছে 15 থেকে 30। এই রেঞ্জটা হচ্ছে বিলো অ্যাভারেজ, মানে এগুলো মোটামুটি অথরিটি সম্পন্ন কিন্তু খুবই পাওয়ারফুল ওয়েবসাইট না। এগুলোকে একটু এফোর্ট দিলে এগুলোকে খুব ইজিলি আউটর্যাঙ্ক করা যায়। তারপরের রেঞ্জটা হচ্ছে 40 টু 50। 40 টু 50 রেঞ্জের এগুলো তুলনামূলকভাবে একটু ভালো মানের ওয়েবসাইট। তার মানে ওদের অথরিটি স্কোর ভালো এবং এগুলোকে আপনি যদি আউটর্যাঙ্ক করতে চান তাহলে এটা একটু কঠিন হবে এবং এই ধরনের ওয়েবসাইটগুলো সার্চ ইঞ্জিনে খুব ভালো পারফর্ম করে। গুড অথরিটি স্কোর কোনগুলো? যে সমস্ত ওয়েবসাইটের অথরিটি স্কোর 50 থেকে 60 এর ভেতরে, সেগুলো আরও ভালো ওয়েবসাইট। 60 এর উপরে যে ওয়েবসাইটগুলোর অথরিটি স্কোর সেগুলো খুবই ভালো মানের ওয়েবসাইট। এই ধরনের ওয়েবসাইটগুলোকে আউটর্যাঙ্ক করা খুবই ডিফিকাল্ট। এবং আপনার ওয়েবসাইটটা যদি এই ধরনের রেঞ্জের ভেতরে থাকে তার মানে আপনার ওয়েবসাইটটা বেশ শক্তিশালী একটা জায়গায় আছে এবং আপনি তুলনামূলকভাবে কম এফোর্ট দিয়েও বেশি আপনি রেজাল্ট পাবেন। সার্চ ইঞ্জিনে আপনি কম এফোর্ট দিয়েও তুলনামূলকভাবে অনেক বেশি বেশি কন্টেন্টকে র্যাঙ্ক করাতে পারবেন যদি আপনার ওয়েবসাইটের অথরিটি স্কোরটা খুব ভালো থাকে। সো আমরা ওয়েবসাইটের অথরিটি স্কেলটা সম্পর্কে একটা আইডিয়া পেলাম। আমি আগেই বলেছি ওয়েবসাইটের অথরিটিকে এক একটা এসইও টুল এক এক নামে ডাকে। এসইও ইন্ডাস্ট্রির খুবই জনপ্রিয় একটা টুল মজ ওয়েবসাইটের অথরিটিকে বলে ডোমেইন অথরিটি। মানে এই ডোমেইনের ওভারঅল শক্তি কতটুকু সেটাকে মজ প্রকাশ করে ডিএ দ্বারা। এএইচরেপস আরেকটা এই ইন্ডাস্ট্রির খুবই পপুলার একটা টুল যেটার নাম হচ্ছে এএইচরেপস এবং এটা ওয়েবসাইটের অথরিটিকে বলে ডোমেইন রেটিং। এসিএমরাশ আরেকটা খুবই জনপ্রিয় টুল, এটা ওয়েবসাইটের অথরিটিকে বলে অথরিটি স্কোর বা এএস। ম্যাজেস্টিক আরেকটা জনপ্রিয় টুল, ম্যাজেস্টিক ওয়েবসাইটের অথরিটিকে বলে ট্রাস্ট ফ্লো। সো আসলে ডোমেইন অথরিটি, ডোমেইন রেটিং, অথরিটি স্কোর, ট্রাস্ট ফ্লো, ডিএ, ডিআর, এএস, টিএফ এগুলো কাইন্ড অফ সেম, কিন্তু প্রত্যেকেরই নিজস্ব একটা অ্যালগোরিদম আছে। সো নিজস্ব অ্যালগোরিদমের ভেতরে ওরা এক একটা ওয়েবসাইটকে বিভিন্ন প্যারামিটারের উপর ভিত্তি করে রেটিং দিয়ে থাকে, যেটা 0 থেকে 100 এর মধ্যে হয়ে থাকে। সো এমনও হতে পারে মজের ডি এর সাথে এইচএফের ডিআর ম্যাচ নাও করতে পারে, কারণ দুইজনের অ্যালগোরিদমটা একটু ডিফারেন্ট। সো এবার জানা যাক ওয়েবসাইটের অথরিটি আসলে কোন কোন বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। সো ওয়েবসাইটের অথরিটি যে যে বিষয়গুলোর উপর ডিপেন্ড করে সেগুলোকে আমি এখানে মূল ক্যাটাগরিগুলোকে এখানে হাইলাইট করেছি। সো নম্বর 1 হচ্ছে ব্যাকলিঙ্ক, নম্বর 2 হচ্ছে ট্রাফিক বা ভিজিটর, নম্বর 3 হচ্ছে কন্টেন্ট, নম্বর 4 হচ্ছে পপুলারিটি, নম্বর 5 হচ্ছে এজ এবং নম্বর 6 হচ্ছে ইউআই ইউএক্স। এগুলো নিয়েই আমি একটু পর বিস্তারিত কথা বলবো। এখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল সবগুলো মিলেই যে ফ্যাক্টরগুলো ওয়েবসাইটের অথরিটি গেইন করতে হেল্প করে সেই ফ্যাক্টরগুলোকে আমি পরবর্তীতে ইন্টারনাল ফ্যাক্টর এবং এক্সটার্নাল ফ্যাক্টর এই দুইটা ভাগে ভাগ করে এগুলোকে নিয়ে আমি বিস্তারিত কথা বলছি। সো এক্সটার্নাল ফ্যাক্টরগুলোর মধ্যে সবচেয়ে ভাইটাল পার্ট যেটা সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক মানে হচ্ছে অন্য একটা ওয়েবসাইটের ভেতরে আপনার ওয়েবসাইটকে লিঙ্ক করা। মানে অন্য একটা ওয়েবসাইটের ভেতরে আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে যদি কেউ ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসতে পারছে। যখন আপনার ওয়েবসাইটকে অন্য একটা ওয়েবসাইট থেকে রেকমেন্ড করবে বা লিঙ্ক দেবে তখন সেই লিঙ্কটা আপনার জন্য ব্যাকলিঙ্ক হয় বা এটাকে আমরা ব্যাকলিঙ্ক বলি। ব্যাকলিঙ্কটা ওয়েবসাইট অথরিটির ক্ষেত্রে সবচেয়ে ভাইটাল পার্ট। সো ব্যাকলিঙ্কের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো এখানে সবচেয়ে বড় রোল প্লে করে এটা আমরা একটু দেখে নেই। প্রথমটা হচ্ছে নাম্বার অফ রেফারিং ডোমেন, মানে কয়টা ওয়েবসাইট থেকে, কয়টা আলাদা আলাদা ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিঙ্ক পাচ্ছেন বা কয়টা আলাদা আলাদা ওয়েবসাইট থেকে আপনাকে লিঙ্ক দেওয়া হয়েছে, এটা নম্বর 1 ফ্যাক্টর। নম্বর 2 ফ্যাক্টর হচ্ছে টোটাল নাম্বার অফ ব্যাকলিঙ্কস, কতগুলো টোটাল এরকম ব্যাকলিঙ্কস আছে। যেমন ধরেন আমি কথার কথা একটা এক্সাম্পল দিতে পারি। একটা ওয়েবসাইট হচ্ছে এ আর একটা ওয়েবসাইট হচ্ছে বি। এ তার ওয়েবসাইটের 5টা কন্টেন্টের ভেতর থেকে বি ওয়েবসাইটটাকে লিঙ্ক দিল, তাহলে বি ওয়েবসাইটটা এ থেকে 5টা টোটাল ব্যাকলিঙ্ক পেল, কিন্তু রেফারিং ডোমেন কিন্তু একটাই। তাহলে এখানে বি একটা রেফারিং ডোমেন থেকে টোটাল 5টা ব্যাকলিঙ্ক পেয়েছে। আশা করি রেফারিং ডোমেনটা কি এবং ব্যাকলিঙ্ক কি এটা বুঝতে পেরেছেন। এর পরের পয়েন্টটা হচ্ছে কোয়ালিটি অফ ব্যাকলিঙ্কস। আপনি যে যে ওয়েবসাইটগুলো থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছেন সেই ওয়েবসাইটগুলোর কোয়ালিটি কেমন, মানে কি ধরনের ওয়েবসাইট, কত ভালো ওয়েবসাইট, কত ভালো মানের ওয়েবসাইট, কত পুরনো ওয়েবসাইট, কত বেশি ভিজিটর আছে সেই ধরনের ওয়েবসাইটগুলোতে, এগুলো মিলেই হচ্ছে একটা ওয়েবসাইটের কোয়ালিটি।
আরো স্পেসিফিকভাবে বললে সেই ওয়েবসাইটগুলো কতটা অথরিটি সম্পন্ন ওয়েবসাইট। মানে আপনি যে লিঙ্কগুলো পাচ্ছেন, সেই লিঙ্কগুলো কত অথরিটি সম্পন্ন ওয়েবসাইট থেকে পাচ্ছেন, এটা আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এর পরের ফ্যাক্টরটা হচ্ছে রেলেভেন্সি অফ ব্যাকলিংকস। আপনি যে জায়গাগুলো থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছেন, সে ওয়েবসাইটগুলো আপনার টপিকের সাথে কত বেশি রেলেভেন্ট। যে টপিকটা নিয়ে আপনার ওয়েবসাইটটা আছে বা ওয়েবসাইটের কনটেন্টগুলো আছে, এক্স্যাক্টলি যদি সেম টপিকের উপরেই ওই ওয়েবসাইটগুলো হয় এবং সেই ওয়েবসাইটগুলো থেকে আপনি যদি লিঙ্ক পান, তখন এটা অনেক বেশি আপনার জন্য ইমপ্যাক্ট রাখবে। পরের পয়েন্টটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটগুলো থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছেন, এই ব্যাকলিঙ্ক আবার ২ ধরনের হয়। একটা হচ্ছে ডু ফলো, আরেকটা হচ্ছে নো ফলো। সো ডু ফলো এবং নো ফলো ব্যাকলিঙ্ক কি? এটা সম্পর্কে বিস্তারিত আমার আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে। তারপরের পয়েন্টটা হচ্ছে যে সমস্ত জায়গা থেকে আপনি ব্যাকলিঙ্ক পাচ্ছেন, সেই ব্যাকলিঙ্কগুলো থেকে ব্যাকলিঙ্কের মাধ্যমে ওই ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে কোনো ভিজিটর আসছে কিনা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সো একটু আগে যেটা বললাম যে এই ওয়েবসাইট তার ৫টা কনটেন্টের ভেতরে বি ওয়েবসাইটকে লিঙ্ক দিল। এই ওয়েবসাইটের ওই ৫টা কনটেন্ট যে সমস্ত মানুষজন পড়তে আসে, তারা যদি ওই লিঙ্কটাতে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসে, তার মানে ওই ওয়েবসাইটটা থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসছে। এরকম যে সমস্ত ব্যাকলিঙ্কের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর পাবেন, এই ধরনের ব্যাকলিঙ্ক যদি পরিমাণে বেশি হয়, তাহলে এটা আপনার জন্য আরো একটা গুড সাইন। এটা আপনাকে আরো হেল্প করবে অথরিটি গেইন করতে। পরের পয়েন্টটা হচ্ছে সোশ্যাল সিগন্যাল। আপনার ওয়েবসাইটটা সোশ্যাল মিডিয়াতে কতটা পপুলার, মানুষজন আপনার এই কনটেন্টগুলোকে কি পরিমাণ শেয়ার করছে, কি পরিমাণ লাইক দিচ্ছে, কমেন্ট করছে, এঙ্গেজ হচ্ছে, এই বিষয়গুলো আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। পরের ফ্যাক্টরটা হচ্ছে ব্র্যান্ড মেনশন। আপনার এই যে ব্র্যান্ড নামটা ইন্টারনেটে বিভিন্ন জায়গায় কত মানুষ বিভিন্ন জায়গাতে মেনশন করছে। আপনার এই ব্র্যান্ড বা অথররা ইন্টারনেটে কত বেশি অ্যাক্টিভ বিভিন্ন জায়গাতে, আপনার এই টপিক রেলেভেন্ট, বিভিন্ন বিষয় নিয়ে কত বেশি অ্যাক্টিভিটি আছে তাদের, এগুলো আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সর্বশেষ ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে রিভিউজ। আপনার ওয়েবসাইট এটা যদি ই কমার্স টাইপের হয়, তাহলে অবশ্যই রিভিউ এখানে ম্যাটার। রিভিউটা আসলে সবার জন্য না। যদি আপনার বিজনেসের জন্য রিভিউটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে থাকে, তাহলে ওই রিভিউটাও এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে আপনার ওয়েবসাইটটা কত অথরিটি সম্পন্ন ওয়েবসাইট সেটা বোঝানোর জন্য। সো আপনার ওয়েবসাইটে যত বেশি রিভিউ থাকবে বিভিন্ন জায়গাতে, ততই বেশি সম্ভাবনা আপনার ক্রিয়েট হবে যে আপনার ওয়েবসাইটটা অথরিটি সম্পন্ন একটা ওয়েবসাইট। সো এখানে আমি এক্সটার্নাল ফ্যাক্টরগুলো বলেছি। আশা করি এক্সটার্নাল ফ্যাক্টরগুলো আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। এবার আমরা ইন্টারনাল ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করি। ইন্টারনাল ফ্যাক্টরগুলো হচ্ছে যে ফ্যাক্টরটা আপনার ওয়েবসাইটের ভেতরে, আপনার ওয়েবসাইট রিলেটেড যে বিষয়গুলো সেগুলো। প্রথমত আপনার ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যত বেশি ভিজিটর থাকবে, ততই আপনার ওয়েবসাইটটা অথরিটি সম্পন্ন ওয়েবসাইট হিসেবে স্বীকৃত হবে। পরের ফ্যাক্টরটা হচ্ছে কোয়ালিটি কনটেন্ট। আপনার এই ওয়েবসাইটে কত কোয়ালিটি সম্পন্ন কনটেন্ট আছে। কোয়ালিটি সম্পন্ন কনটেন্ট মানে এই কনটেন্টগুলো খুব ওয়েল রিটেন কনটেন্ট, যে কনটেন্টগুলো মানুষকে অনেক বেশি হেল্প করছে, মানুষ অনেক বেশি পছন্দ করছে, মানুষকে অনেক বেশি ভ্যালু ক্রিয়েট করছে, সেই ধরনের কনটেন্টগুলোকে আমরা কোয়ালিটি সম্পন্ন কনটেন্ট বলছি। এর পরের ফ্যাক্টরটা হচ্ছে টপিক্যাল রেলেভেন্ট কনটেন্ট। একটা পার্টিকুলার টপিকের ভেতরে যত বেশি কনটেন্ট আপনার ওয়েবসাইটে থাকবে, ততই আপনার ওয়েবসাইটটা ওই টপিকের উপর অথরিটি সম্পন্ন ওয়েবসাইট হিসেবে স্বীকৃত হবে। এখন যদি আপনি আপনার ওয়েবসাইটে র‍্যান্ডম বিভিন্ন বিষয় নিয়ে লিখেন, তখন কিন্তু আপনার জন্য খুব কঠিন হবে অথরিটি গেইন করা। অথরিটি গেইন করা তুলনামূলকভাবে সহজ হয় একটা পার্টিকুলার টপিকের উপর। একটা ছোট্ট টপিকের উপরে যদি আপনি অনেক বেশি কনটেন্ট লিখেন, অনেক বেশি রিসোর্সফুল কনটেন্ট লিখেন, তখন এই ওয়েবসাইটটা খুব সহজেই অথরিটি সম্পন্ন ওয়েবসাইট হওয়ার একটা চান্স থাকে। পরের ফ্যাক্টরটা হচ্ছে আপনার ওয়েবসাইটে ইউজার ইন্টারফেসটা কেমন, মানে আপনার ওয়েবসাইটের নেভিগেশনগুলো কেমন, আর্কিটেকচারটা কেমন, কতটা গোছানো, কতটা সহজে এই ওয়েবসাইটের কনটেন্টগুলো মানুষ পড়ছে বা আপনার সাথে এঙ্গেজ হচ্ছে, আপনার ওয়েবসাইটে অডিয়েন্স আপনার সাথে কত সহজে এঙ্গেজ হতে পারছে, এইটা আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। পরের ফ্যাক্টরটা হচ্ছে ওয়েবসাইট ইউজার এক্সপেরিয়েন্স। ইউজাররা এসে আপনার ওয়েবসাইটের ওভারঅল এক্সপেরিয়েন্সটা কেমন হচ্ছে, যেমন আপনার ওয়েবসাইটের স্পিড কেমন, ওয়েবসাইটের কনটেন্টগুলো কতটা এঙ্গেজিং কনটেন্ট। পরের পয়েন্টটা হচ্ছে স্ট্রং ইন্টারনাল লিঙ্কিং। আপনার ওয়েবসাইটের যে কনটেন্টগুলো আছে, তাদের পরস্পরের মধ্যে ইন্টারনাল লিঙ্কিংটা আপনি কত সুন্দরভাবে মেইনটেইন করেছেন। তারপরের ফ্যাক্টরটা হচ্ছে ডোমেইন এইজ। আপনার এই ডোমেইনের বয়স কত। একটা ডোমেইনের বয়স যত বেশি হয়, ততই ওই ডোমেইনটার অথরিটি স্কোরটা বাড়তে থাকে। পরের পয়েন্টটা হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে আপনি যে সমস্ত ওয়েবসাইটকে লিঙ্ক দিচ্ছেন, সেই ওয়েবসাইটগুলো কত কোয়ালিটি সম্পন্ন ওয়েবসাইট। আপনি যদি উল্টাপাল্টা ওয়েবসাইটকে লিঙ্ক দেন, তাহলে এটা আপনার জন্য খুব খারাপ একটা প্রভাব পড়বে এবং আল্টিমেটলি আপনার ওয়েবসাইটের অথরিটি স্কোরটা কমে যাবে। আপনি অবশ্যই লিঙ্ক দেবেন, কিন্তু সেই লিঙ্কটা হবে রেলেভেন্ট এবং
খুব বড়, বড় রিসোর্সফুল ওয়েবসাইটকে, খুব ইম্পোর্টেন্ট ওয়েবসাইটকে, কোনো লো কোয়ালিটির ওয়েবসাইটকে লিঙ্ক দেয়া যাবে না। পরের পয়েন্টটা হচ্ছে ওভারঅল এই আপনার ওয়েবসাইটের কনটেন্টগুলো সার্চ ইঞ্জিনে কেমন পারফর্ম করছে, কত বেশি পেজ সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে আছে। এটা আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই জিনিসগুলোই হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর। সো ইন্টারনাল ফ্যাক্টর এবং এক্সটার্নাল ফ্যাক্টর এই ২ টার কম্বাইন্ডভাবে ওভারঅল আপনার ওয়েবসাইটের ওয়েবসাইট অথরিটি গেইন করতে হেল্প করে। সো এবার দেখা যাক বিভিন্ন জনপ্রিয় টুলগুলো ওয়েবসাইট অথরিটি স্কোরকে কিভাবে দেখায়। আমরা এখানে দেখতে পাচ্ছি মজ। মজ এটাকে ডোমেইন অথরিটি নামে ডাকে। আপনি যদি মজ ব্যবহার করেন, মজ এইভাবে ডোমেইন অথরিটিকে দেখায়। এখানে আমি দেখতে পাচ্ছি যেকোনো একটা ওয়েবসাইটের ডোমেইন অথরিটি ১০০ দেখাচ্ছে মজ। একটা ওয়েবসাইট কতটা অথরিটি সম্পন্ন ওয়েবসাইট, এটার জন্য সবচেয়ে পপুলার টুলটাই হচ্ছে মজের ডিএ বা ডোমেইন অথরিটি। মজের এই ডোমেইন অথরিটি নিয়ে কিছু ফ্যাক্ট এবার দেখা যাক। মজ একটা ওয়েবসাইটের অথরিটিকে ডোমেইন অথরিটি নামে বলে এবং ডোমেইন অথরিটিটা এটা মজের নিজস্ব একটা প্যারামিটার এবং এটা এমন না যে এটা সার্চ ইঞ্জিন ফলো করে। মানে সার্চ ইঞ্জিন যে জিনিসগুলোর উপর ভিত্তি করে একটা ওয়েবসাইটকে অথরিটি সম্পন্ন ওয়েবসাইট ভাবতে পারে, সেই জিনিসগুলোকে নিয়েই মজ এই স্কোরটা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এটা কখনোই গুগলের কোনো নিজস্ব টুল না। আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি যদি ৭০-৮০ থাকে আর আপনি যদি নিশ্চিন্ত ধরে নেন যে আপনার ওয়েবসাইট খুবই ভালো কোয়ালিটির ওয়েবসাইট, ব্যাপারটা আসলে তা না। এখানে আরও অনেকগুলো বিষয় আছে। কারণ ডোমেইন অথরিটিকে অনেকভাবে ম্যানিপুলেট করা যায়। কিভাবে ম্যানিপুলেট করা যায় সেটাও আমরা শেষে দেখব যে একটা ওয়েবসাইটের ডোমেইন অথরিটিকে কিভাবে খুব সহজে বাড়িয়ে ফেলা যায় এবং সেটার প্রভাবটা কি হবে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে দেখব। এই ডোমেইন অথরিটিটাকে মজ কাউন্ট করে টোটাল ৪০টা র‍্যাংকিং সিগন্যালের উপর ভিত্তি করে। শুরুর দিকে ওয়েবসাইটগুলোর ডোমেইন অথরিটি গেইন করাটা সহজ হলেও যতই ডোমেইন অথরিটি উপরের দিকে উঠতে থাকবে ততই আপনার জন্য ব্যাপারটা ডিফিকাল্ট হবে। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি আমি। ১০ থেকে ২০ ডোমেইন অথরিটি উঠানো আপনার জন্য যতটা সহজ, ৭০ থেকে ৮০ এই জায়গায় উঠানো তার চেয়ে অনেক, অনেক গুণ কঠিন। একটা ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কমেও যেতে পারে। কারণ এটা ডিপেন্ড করছে সামগ্রিক বিষয়ের উপর। সো ধরেন কথার কথা, ফেসবুকের হঠাৎ করে কয়েক বিলিয়ন নতুন ব্যাকলিঙ্ক পেয়ে গেছে। সো ফেসবুকের ডোমেইন অথরিটি হিউজ পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এটা যেহেতু একটা স্কেল মেইনটেইন করে, সেক্ষেত্রে হয়তোবা ফেসবুককে অথরিটি লিমিটটা বাড়ানোর জন্য আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কমেও যেতে পারে। খুবই জনপ্রিয় একটা টুল উবার সাজেস্ট, নীল প্যাটেলের। একটা ওয়েবসাইটের অথরিটি স্কোরকে নীল প্যাটেল ডোমেইন অথরিটি নামে রিকগনাইজ করেছে। সো আমরা যদি উবার সাজেস্ট ব্যবহার করি তাও আমরা এইভাবে ডোমেইন অথরিটি দেখতে পারি উবার সাজেস্টে। আবারও বলছি, উবার সাজেস্টের ডোমেইন অথরিটি আর মজের ডোমেইন অথরিটি কখনো এক হবে না, কারণ এদের প্রত্যেকের ডোমেইন অথরিটি আলাদা আলাদা অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে তৈরি। জনপ্রিয় এসইও টুল Ahrefs ওয়েবসাইটের অথরিটিকে ডিআর বা ডোমেইন রেটিং নামে চিহ্নিত করেছে। Ahrefs তাদের ডোমেইন রেটিংকে ঠিক এভাবেই দেখায়। আরেকটা জনপ্রিয় টুল SEMrush। SEMrush এটাকে ডোমেইন অথরিটিও বলে না, ডোমেইন রেটিংও বলে না। SEMrush এটাকে বলে অথরিটি স্কোর বা AS এবং SEMrush অথরিটি স্কোরকে ঠিক এভাবে দেখায়। এখন প্রশ্ন আসতে পারে, ডোমেইন অথরিটি, ডোমেইন রেটিং বা ডোমেইন স্কোর বা অথরিটি স্কোর এগুলো আসলেই কি ম্যাটার করে কিনা? একটা ওয়েবসাইটের ডোমেইন অথরিটি যদি অনেক বেশি থাকে তার মানে কি এটা নিশ্চিতভাবে সার্চ ইঞ্জিনে ভালো করবে? এটার অ্যান্সারটা হচ্ছে ইয়েস এবং নো, দুইটাই। কেন দুইটা? এবার কারণ ব্যাখ্যা করা যাক। আপনি যদি আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বা ওয়েবসাইট অথরিটি স্কোরটা ন্যাচারালি বাড়ান, যেগুলো একটু আগে আমি ডিসকাস করলাম যে পয়েন্টগুলো, সেগুলো সবগুলো মেইনটেইন করে যদি আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বাড়ে, তখন ব্যাপারটা খুব ন্যাচারাল হবে এবং এই ধরনের ওয়েবসাইটগুলো প্রচুর পরিমাণ অ্যাডভান্টেজ পায় সার্চ ইঞ্জিনের কাছ থেকে। সো এইভাবে যদি ব্যাপারটা হয় তাহলে এটা ম্যাটার করে, অবশ্যই ম্যাটার করে এবং আপনি সার্চ ইঞ্জিনকে ডমিনেট করতে পারবেন। এবার বিপরীতটা বলা যাক। ডোমেইন অথরিটি কখন ম্যাটার করে না? যদি আপনি ইমব্যালেন্সভাবে গ্রোথ অ্যাচিভ করেন। তার মানে আপনি উপরে যে পয়েন্টগুলো নিয়ে আমি কথা বলেছি, প্রত্যেকটা পয়েন্টকে মেইনটেইন না করে পার্টিকুলার কিছু পয়েন্টে খুব বেশি ফোকাস করে হয়তো ডোমেইন অথরিটি স্কোরটাকে আপনি বাড়িয়েছেন। এটা শুধু আপনার স্কোর বাড়াতেই হেল্প করবে। কিন্তু আপনাকে অথরিটি গেইন করতে আল্টিমেটলি কোনোভাবেই হেল্প করবে না। কেন হেল্প করবে না? কারণ এই গ্রোথটা একটা ইমব্যালেন্স গ্রোথ এবং এটা দেখতে অনেকটাই এরকম। ইমব্যালেন্স গ্রোথ হলে সেটা আপনাকে খুব একটা হেল্প করবে না র‍্যাংকিংয়ের ক্ষেত্রে।
আপনার ওয়েবসাইটের ডোমেন অথরিটি হাই হলে সেটা থেকে কি বেনিফিট পাবেন? নম্বর 1 হচ্ছে আপনি অর্গানিকভাবে সার্চ ইঞ্জিনে খুব ভালো পারফর্ম করবেন। খুব অল্প কনটেন্ট নিয়ে অনেক বেশি ভিজিটর পাবেন। কনটেন্ট দেওয়ার সাথে র‍্যাংকে চলে আসবে এবং খুব ভালো আপনি রেজাল্ট পাবেন সার্চ ইঞ্জিন থেকে। প্রচুর পরিমাণ ভিজিটর আপনি সার্চ ইঞ্জিন থেকে পাবেন। আপনার যদি ডোমেন অথরিটি ন্যাচারালি গ্রো হয় এবং যদি খুব ভালো একটা অথরিটি আপনি ওয়েবসাইটের ক্ষেত্রে গেইন করতে পারেন। নাম্বার 2 বেনিফিট হচ্ছে আপনার ওয়েবসাইটের অথরিটি স্কোরটা যদি অনেক বেশি হয়, যেমন ধরেন ৫০, ৬০, ৭০ এরকম যদি হয়, তাহলে আপনি যে সমস্ত কিওয়ার্ডে র‍্যাংক করে আছেন, সেই সমস্ত কিওয়ার্ড নিয়ে তুলনামূলকভাবে আপনার চেয়ে অথরিটি স্কোর যাদের কম, এই ধরনের মানুষজন কাজ করার সাহস পাবে না। কারণ তারা ভাববে আপনাকে তারা আউটর‍্যাংক করতে পারবে না। সো এটা আরেক ধরনের সুবিধা। কোনো কিওয়ার্ডের জন্য যদি সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে অথরিটি সম্পন্ন ওয়েবসাইটগুলো র‍্যাংকে থাকে, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের কিওয়ার্ডগুলোকে এভয়েড করি। কারণ আমরা ভাবি এই ওয়েবসাইটগুলোকে আমরা আউটর‍্যাংক করতে পারবো না। সো আপনার ওয়েবসাইট যদি এরকম হাই অথরিটি সম্পন্ন একটা ওয়েবসাইট হয়, তাহলে আপনার ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে দেখলে এই ধরনের কিওয়ার্ডগুলোকে মানুষজন এভয়েড করবে। ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি যদি অন্য কারো কাছে আপনার ওয়েবসাইট থেকে লিঙ্ক সেল করতে চান, ব্যাকলিঙ্ক সেল করতে চান, সেক্ষেত্রে খুব হাই প্রাইসে আপনি আপনার ওয়েবসাইট থেকে লিঙ্ক সেল করতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে কিভাবে আমি খুব অল্প সময়ের মধ্যে আমার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বাড়াতে পারি। সো আমি আবারও বলছি, ডোমেইন অথরিটি খুবই শর্ট টাইমের মধ্যে আপনি যদি চান বাড়াতে অবশ্যই পারেন, কিন্তু এটা হবে একটা ইমব্যালেন্স গ্রোথ। ইমব্যালেন্স গ্রোথের রেজাল্ট খুব খারাপ হবে। আপনার ওয়েবসাইট যদি ইমব্যালেন্স গ্রোথ হয়, সেক্ষেত্রে আপনি তো সার্চ ইঞ্জিন থেকে অ্যাডভান্টেজ পাবেনই না, বরং সার্চ ইঞ্জিন আপনাকে প্রচণ্ডভাবে হেট করবে এবং আপনার কনটেন্টকে বরং র‍্যাংকিং থেকে সরিয়ে ফেলবে। এভাবে খুব অল্প সময়ের মধ্যে ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বাড়াবেন। আপনি জেনে শুনেও যদি এই ইমব্যালেন্স গ্রোথ আনতে চান, তাহলে এটার পেছনের একটাই মেকানিজম, সেটা হচ্ছে খুব হাই ডোমেইন অথরিটি আছে এই ধরনের ওয়েবসাইটগুলো থেকে ডু ফলো ব্যাকলিঙ্ক নেয়া। আপনি যত বেশি হাই ডোমেইন অথরিটির ওয়েবসাইট থেকে ডু ফলো ব্যাকলিঙ্ক নিতে পারবেন, খুব কম সময়ের মধ্যে আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি হুড় করে বেড়ে যাবে। কিন্তু এই বাড়াটা আপনার জন্য আসলেই কোনো কাজে আসবে না। কারণ এটা একটা ইমব্যালেন্স গ্রোথ। আপনি যদি আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বাড়ানো নিয়ে খুব বেশি পরিমাণ ফোকাস থাকেন, তাহলে রেজাল্টটা আসলে এরকমই হবে। ডোমেইন অথরিটি ঠিকই বেড়ে যাবে, কিন্তু আপনার ওয়েবসাইট বিধ্বস্ত হয়ে যাবে। সো আশা করি ওয়েবসাইট অথরিটির সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ারলি আমি বোঝাতে পেরেছি। আগামী পর্বে কোন বিষয়টা নিয়ে আপনি ভিডিও দেখতে চান, প্লিজ কমেন্ট করুন। আমি অবশ্যই সেই টপিকটা নিয়ে খুব শীঘ্রই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিত মানুষজনের সাথে শেয়ার করুন, যাতে আমি অনুপ্রাণিত হই এবং পরবর্তীতে আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আসতে পারি।